ভাবুন তো, দেশের একটা নিয়মকানুনের বই আছে, আর সেই বইয়ের একটা বিশেষ অধ্যায় প্রত্যেক নাগরিকের জন্য একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। হুম। এমন একটা বর্ম যা সরকার বা অন্য কোনো শক্তিশালী সংস্থার স্বেচ্ছাচারিতার সামনে আমাদের সুরক্ষা দেয়। আজ আমরা সেই বর্মটা নিয়েই কথা বলবো। আর এই বর্মটা মানে এটা কিন্তু সময়ের সাথে সাথে আরও শক্তিশালী আর প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে এর গুরুত্ব শায়দ আগের চেয়েও অনেক বেশি। একদম। আমরা আজ ভারতীয় সংবিধানের তৃতীয় খণ্ড, অর্থাৎ মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে একটা গভীর আলোচনায় ঢুকছি। হ্যাঁ। আমাদের হাতে সংবিধান সম্পর্কিত কিছু লেখা আর নোটস আছে, আর আমাদের লক্ষ্য হলো এর নির্যাসটা বের করে আনা। বিশেষ করে আজ ২০২৫ সালে দাঁড়িয়ে একজন ১৫-২০ বছরের তরুণ বা তরুণীর জীবনে এই অধিকারগুলোর মানে ঠিক কী, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। এটা কোনো ক্লাস লেকচার হবে না, বড় একটা আড্ডা হবে, যেখানে আমরা দেখব এই পুরনো নিয়মগুলো আজকের স্মার্টফোনের যুগে কিভাবে কাজ করে। আর কিভাবে বদলেছে সময়ের সাথে। কারণ সংবিধান তো কোনো পাথরে খোবাই করা শিলালিপি নয়, তাই না? একদমই নয়। এটা একটা জীবন্ত দলিল, যা আমাদের সমাজের সাথে বেড়ে ওঠে। চমৎকার। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে সংবিধানের তৃতীয় অধ্যায়, এর মূল উদ্দেশ্যটা কি? প্রায় তো শোনা যায় একে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এই তুলনাটা কেন? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, ম্যাগনা কার্টা ছিল ১২১৫ সালে ইংল্যান্ডের একটা ঐতিহাসিক দলিল। ওটাই প্রথমবার রাজার অসীম ক্ষমতার ওপর একটা লাগাম টেনেছিল আর সাধারণ মানুষের কিছু অধিকারকে স্বীকৃতি দিয়েছিল। ওহ, আচ্ছা। আমাদের সংবিধানের এই তৃতীয় খণ্ডটাও ঠিক সেই কাজটাই করে। রাষ্ট্র বা সরকারের ক্ষমতার বিরুদ্ধে সাধারণ নাগরিককে সুরক্ষা দেয়। তাই এই তুলনা। মানে এর একটা মূল উদ্দেশ্য হলো সরকারের ক্ষমতাকে কন্ট্রোল করা। হ্যাঁ, বলা যেতে পারে এর তিনটে মূল উদ্দেশ্য আছে। প্রথমত, নাগরিক স্বাধীনতা রক্ষা করা। মানে সরকার চাইলেই আপনাকে জেলে পুরতে পারবে না বা আপনার কথা বলার অধিকার কেড়ে নিতে পারবে না। এটা ক্ষমতার ওপর একটা ব্রেক কষার মতো। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। অনেকে তো এটাও বলেন যে দেশের নিরাপত্তার জন্য বা দ্রুত উন্নয়নের জন্য সরকারের হাতে আরও বেশি ক্ষমতা থাকা উচিত। এই অধিকারগুলো কি মাঝে মাঝে দেশের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিতর্ক। আর এখানেই সংবিধানের সৌন্দর্য। হুম। মৌলিক অধিকারগুলো যেমন স্বাধীনতা দেয়, তেমনি তার ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ বা রিজনেবল রেস্ট্রিকশনসের কথাও বলে। আচ্ছা। মানে কোনো অধিকারই চূড়ান্ত নয়। দেশের সুরক্ষা, জনশৃঙ্খলা বা নৈতিকতার স্বার্থে রাষ্ট্র এই অধিকারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। পুরো ব্যবস্থাটাই একটা ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। ব্যালেন্সের ওপর। একদম। আর দ্বিতীয় উদ্দেশ্যটা হল সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। আমাদের দেশ এত বৈচিত্র্যপূর্ণ। ভিন্ন ধর্ম, জাত, ভাষা, লিঙ্গ, এই অধিকারগুলো নিশ্চিত করে যে আইনের চোখে সবাই সমান। আর তৃতীয় উদ্দেশ্যটা? তৃতীয়টা হল ব্যক্তিত্বের বিকাশ। ভাবুন তো, যদি আপনাকে বলা হয় আপনি কি পড়বেন, কি খাবেন বা কোন ভগবানে বিশ্বাস করবেন তা অন্য কেউ ঠিক করে দেবে, তাহলে কি আপনার মানসিক বিকাশ সম্ভব? না, একেবারেই না। এই অধিকারগুলো, যেমন মত প্রকাশের স্বাধীনতা, নিজের ধর্ম পালনের স্বাধীনতা, এগুলোই একজন মানুষকে তার নিজস্ব চিন্তা আর সত্তা তৈরি করতে সাহায্য করে। এগুলো ছাড়া আমরা হয়তো রোবটের মতো হয়ে যেতাম। তার মানে এই অধিকারগুলো শুধু রাষ্ট্রকে কিছু করতে বাধা দেয় না, বরং একজন নাগরিককে সম্পূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতেও সাহায্য করে। এই যে ভারসাম্যের কথা বললেন, এটা তো সময়ের সাথে সাথে নিশ্চয়ই বদলেছে। ঠিক এই পয়েন্টেই সবচেয়ে আকর্ষণীয়। এই অধিকারগুলো সময়ের সাথে বিবর্তিত হয়েছে। কয়েকটি ঐতিহাসিক সংশোধনী দেখলেই বিষয়টা স্পষ্ট হবে। যেমন ১৯৭৮ সালের ৪৪তম সংশোধনী। হ্যাঁ, এর আগে পর্যন্ত তো সম্পত্তির অধিকার একটা মৌলিক অধিকার ছিল, তাই না? হ্যাঁ, ছিল। এটাকে কেন সরানো হলো? এটা তো একটা বড়সড় পদক্ষেপ ছিল। এটা শুধু একটা আইনি পরিবর্তন ছিল না, এটা ছিল একটা দর্শনগত পরিবর্তন। প্রশ্নটা ছিল, দেশের সামগ্রিক উন্নয়নের কাছে একজন ব্যক্তির অধিকার কতটা বড়। আচ্ছা। ধরুন, সরকার একটা নতুন হাইওয়ে বা একটা হাসপাতাল বানাতে চায়, যার জন্য প্রচুর জমির প্রয়োজন, কিন্তু সেই জমি ব্যক্তিগত মালিকানাধীন। যদি সম্পত্তির অধিকার মৌলিক অধিকার হয়, তাহলে জনস্বার্থে জমি অধিগ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কারণ সবাই আদালতে চলে যাবে। ঠিক, সবাই প্রজেক্ট আটকে দিতে পারে।
তাই দেশের সার্বিক উন্নয়নের কথা ভেবে এই অধিকারটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে সরিয়ে একটি সাধারণ আইনি অধিকারে পরিণত করা হয়। অধিকারটা কিন্তু রয়ে গেল, শুধু তার স্তরটা বদলে গেল। বোঝা গেল। তার মানে এটা ব্যক্তি বনাম সমষ্টির একটা ক্লাসিক লড়াই, যেখানে সমষ্টির প্রয়োজনকে কিছুটা অগ্রাধিকার দেওয়া হলো। এর পরে তরুণ প্রজন্মের জন্য প্রাসঙ্গিক এমন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কি এসেছে? অবশ্যই ২০০২ সালের ৮৬তম সংশোধনী। এর মাধ্যমে সংবিধানে ২১ অ নামে একটি নতুন ধারা যোগ করা হয়। যেটা শিক্ষার অধিকার, তাই তো? একদম, শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করা হয়। ১ মিনিট। তার মানে আমি যে ১৪ বছর বয়স পর্যন্ত স্কুলে যেতে বাধ্য, বা আমার বাবা মা আমাকে স্কুলে পাঠাতে বাধ্য, সেটা শুধু একটা সামাজিক নিয়ম নয়, এটা আমার সাংবিধানিক অধিকার। একেবারে ৬ থেকে ১৪ বছর বয়সী প্রত্যেক শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা পাওয়াটা এখন একটা মৌলিক অধিকার। রাষ্ট্র এটা দিতে বাধ্য। এর প্রভাব তো অসম্ভব। সুদূর প্রসারী। আর সাম্প্রতিক উদাহরণ যদি চান, তাহলে ২০১৯ সালের ১০৩তম সংশোধনী। এর মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী বা ইডব্লিউএস এর জন্য শিক্ষা ও চাকরিতে ১০% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তার মানে সংবিধান এখন শুধু জাতি বা ধর্মের ভিত্তিতে পিছিয়ে পড়াদের কথাই ভাবছে না, অর্থনৈতিক অবস্থা যে একটা বড় বাধা হতে পারে সেটাও স্বীকার করছে। এটা তো প্রমাণ করে যে সংবিধান সত্যি একটা জীবন্ত দলিল। ঠিক তাই। এই সংশোধনগুলো দেখায় যে সংবিধান শুধু অতীতের নিয়মকানুন নয়, এটি বর্তমানের বাস্তবতাকে বোঝে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে। এই যে সংবিধান সময়ের সাথে নিজেকে বদলাচ্ছে, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকের দিনে যে ছেলেটা বা মেয়েটা ইনস্টাগ্রাম রিল বানাচ্ছে, তার জীবনে এই ৭৫ বছরের পুরনো কথাগুলোর আদৌ কোনো প্রভাব আছে? এখানেই তো মজাটা। সংবিধান প্রণেতারা যখন সংবিধান লিখছিলেন, তখন তারা ইন্টারনেট, স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার কথা ভাবতেও পারেননি। কিন্তু তারা এমন একটা কাঠামো তৈরি করে দিয়ে গেছেন, যা আজকের এই ডিজিটাল সমস্যাগুলোর সমাধানও করতে পারে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ধরতে সুবিধা হবে। অবশ্যই। ডিজিটাল প্রাইভেসি বা গোপনীয়তার কথাই ধরুন। ভাবুন তো, আপনি একটা নতুন ফটো এডিটিং অ্যাপ ডাউনলোড করলেন, আর সেটা আপনার ফোনের সব কন্ট্যাক্ট, মেসেজ আর গ্যালারির ছবি অ্যাক্সেস করার অনুমতি চাইল। এটা তো হামেশাই হয়, আমরা তো প্রায় না পড়ে এগ্রি করে দিই। ঠিক। কিন্তু সংবিধানে সরাসরি ডিজিটাল প্রাইভেসির কথা লেখা না থাকলেও সুপ্রিম কোর্ট ২১ নম্বর ধারার ব্যাখ্যা দিয়েছেন। ২১ নম্বর ধারা আমাদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেয়। আদালত বলেছে, এই ব্যক্তিগত স্বাধীনতা মানে শুধু শারীরিক স্বাধীনতা নয়, নিজের ব্যক্তিগত তথ্যের উপর নিয়ন্ত্রণও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনার অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ডেটা কেউ নিতে পারে না। এই গোপনীয়তার অধিকারটাই আপনাকে ওই ধরনের অ্যাপের শোষণ থেকে সুরক্ষা দেয়। তার মানে আমার ফোনে কি আছে বা আমি ইন্টারনেটে কি সার্চ করছি সেটা আমার ব্যক্তিগত বিষয় এবং ২১ নম্বর ধারার আওতায় সুরক্ষিত। এটা তো আজকের প্রজন্মের জন্য একটা বিরাট ব্যাপার। বিরাট। একেই বলে সংবিধানের জীবন্ত ব্যাখ্যা। এখন আসা যাক সোশ্যাল মিডিয়ার কথায়। আপনি যে ফেসবুকে সরকারের নীতির সমালোচনা করে একটা পোস্ট করেন বা টুইটারে কোনো বিষয়ে নিজের মত জানান, সে ক্ষমতাটা কোথা থেকে পান? এটা তো বাক স্বাধীনতার অধিকার, ১৯(১) ধারা, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। যে আমি কি যা খুশি তাই বলতে পারি? ঠিক। আমি কি সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে যা ইচ্ছা লিখতে পারি বা কোনো মিথ্যে খবর ছড়িয়ে দিতে পারি? এর কোনো সীমা নেই? এই প্রশ্নটাই আমার মনেও আসছিল। না, এর সীমা আছে। আগেই যে যুক্তিসঙ্গত বিধিনিষেধের কথা বললাম, সেটা এখানেও প্রযোজ্য। আচ্ছা। আপনার মত প্রকাশের স্বাধীনতা ততক্ষণে আছে যতক্ষণ না সেটা অন্য কারোর সম্মানহানি করছে বা দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে বা সমাজে হিংসা ছড়াচ্ছে। অর্থাৎ এটা হলো দায়িত্বশীল স্বাধীনতা। অধিকার আর দায়িত্ব, মুদ্রার এপিঠ ওপিঠ। একদম। একজন তরুণকে বুঝতে হবে অধিকারের সাথে দায়িত্বও আসে। আপনি ট্রোল করতে পারেন, কিন্তু হেট স্পিচ ছড়াতে পারেন না। পুরো বিষয়টা মিলিয়ে দেখলে মনে হচ্ছে এই অধিকারগুলো শুধু কিছু আইনি পরিভাষা নয়, এগুলো আক্ষরিক অর্থেই আমাদের জীবনের অপারেটিং সিস্টেমের মতো। আলোচনার এই পর্যায়ে এসে বর্তমানে যে ৬টা প্রধান মৌলিক অধিকার আছে সেগুলো যদি একটু সহজ করে বুঝিয়ে দেন, তাহলে পুরো ছবিটা স্পষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই।
বর্তমানে 6টি প্রধান মৌলিক অধিকার রয়েছে। আমি কোনো ধারা নম্বর উল্লেখ না করে সহজ ভাষায় বলছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। প্রথম হল সাম্যের অধিকার। এর সহজ মানে হল আইন সবার জন্য এক। আপনার ধর্ম, জাত, আপনি ছেলে না মেয়ে বা আপনার জন্মস্থান কোথায় তার ওপর ভিত্তি করে আপনার সাথে কোনো বৈষম্য করা চলবে না। স্কুলে ভর্তি হওয়া থেকে সরকারি চাকরি পর্যন্ত। সব জায়গায় সমান সুযোগ পাওয়ার অধিকার এটা। ক্লিয়ার। দ্বিতীয়টা? দ্বিতীয়, স্বাধীনতার অধিকার। এটা একটা বড় ছাতার মতো, যার নিচে অনেকগুলো ছোট ছোট অধিকার আছে, যেমন কথা বলার স্বাধীনতা, নিজের বিচার প্রকাশের স্বাধীনতা। মানে আমি যা ভাবছি তা বলতে পারবো। হ্যাঁ, ভারতের যে কোনো জায়গায় শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করার স্বাধীনতা, দেশের যে কোনো প্রান্তে ঘোরার বা বসবাস করার স্বাধীনতা এবং নিজের পছন্দের পেশা বেছে নেওয়ার স্বাধীনতা। মানে আমি ডাক্তার হব না ইউটিউবার, সেটা আমার সিদ্ধান্ত। একদম আপনার সিদ্ধান্ত। এটা তো আমাদের প্রতিদিনের জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে। তৃতীয়টা কি? তৃতীয়টি হল শোষণের বিরুদ্ধে অধিকার। এর মানে হল আপনার বাড়ির পরিচারিকাকে বা কোনো কারখানার শ্রমিককে বেতন না দিয়ে বা জোর করে খাটানো যায় না। মানুষ কেনাবেচা বা শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ। মানে কোনো চায়ের দোকানে ছোট বাচ্চাকে কাজ করতে দেখলে বুঝতে হবে তার অধিকার লঙ্ঘন হচ্ছে। ঠিক তাই, এটা একটা সাংবিধানিক অপরাধ। চতুর্থটা নিশ্চয়ই ধর্ম সংক্রান্ত। হ্যাঁ, চতুর্থ হল ধর্মীয় স্বাধীনতার অধিকার। প্রত্যেক নাগরিকের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন, প্রচার এবং ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করার স্বাধীনতা আছে। রাষ্ট্র কোনো একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেবে না। আচ্ছা, আর পঞ্চম? পঞ্চমটি হল সংস্কৃতি ও শিক্ষার অধিকার। এটি মূলত সংখ্যালঘুদের জন্য। তারা তাদের নিজস্ব ভাষা, লিপি এবং সংস্কৃতি রক্ষা করতে পারবেন। তারা নিজেদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবেন, যাতে তাদের নিজস্ব পরিচিতি হারিয়ে না যায়। একদম এবং সব শেষে, যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক ধরেছেন, ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারটি হল সাংবিধানিক প্রতিকারের অধিকার। বাকি সব অধিকারের রক্ষা কবচ। এক্কেবারে। এর মানে হল, যদি ওপরের কোনো অধিকার রাষ্ট্র দ্বারা লঙ্ঘিত হয়, তাহলে একজন নাগরিক সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারেন। ড. আম্বেদকর এই অধিকারটিকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন। কেন? কারণ এটা হলো সেই মাস্টার কি যা দিয়ে বাকি সব অধিকারের তালা খোলা যায়। এটা না থাকলে অন্য অধিকারগুলো শুধু কাগজে কলমের প্রতিশ্রুতি হয়েই থেকে যেত। অসাধারণ। তার মানে এটা শুধু প্রতিশ্রুতির তালিকা নয়, এর সাথে একটা এনফোর্সমেন্ট বা কার্যকর করার ব্যবস্থাও দেওয়া আছে। তাহলে আমাদের আজকের আলোচনার নির্যাসটা যদি এক কথায় বলি, এই মৌলিক অধিকারগুলো শুধু বইয়ের পাতায় লেখা কিছু নিয়ম নয়। না, একেবারেই নয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনকে সুরক্ষিত ও উন্নত করার জন্য জীবন্ত ও সক্রিয় কিছু হাতিয়ার। একজন 15 বছরের কিশোরের স্কুলের পড়ার অধিকার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার করা পর্যন্ত সব কিছুই এর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। একেবারেই। আর এই আলোচনার শেষে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সোর্সগুলোতেও ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। নিশ্চয়ই। আমরা দেখলাম 32 নম্বর ধারায় অধিকার লঙ্ঘিত হলে আদালতে যাওয়ার সুযোগ আছে। এখন ভাবার বিষয় হল, এই অধিকারগুলো যদি একটা সুরক্ষা বর্ম হয়, কিন্তু যে মানুষটার জন্য এই বর্ম, সে যদি নাই জানে যে তার কাছে এমন একটা বর্ম আছে বা কিভাবে সেটা ব্যবহার করতে হয়, তাহলে সেই অধিকারের আসল মূল্য কতটা? অর্থাৎ কোনো অধিকারের অস্তিত্বের চেয়েও সেই অধিকার সম্পর্কে আমাদের সচেতনতা কি বেশি গুরুত্বপূর্ণ নয়?